আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আমরা ক্লাসের যে টপিকটা নির্ধারণ করেছি সেটা হচ্ছে জ্যোতি চিহ্ন, অনেকে আবার ছেদ চিহ্ন বলে, বিরাম চিহ্নও বলে, বিরতি চিহ্নও বলে। তো এই টপিকটা যেমন গুরুত্বপূর্ণ নাও মনে হতে পারে, আবার কিন্তু এটা গুরুত্বপূর্ণ। আমাদের বিসিএস বলেন, তারপর প্রাইমারি পরীক্ষা বলেন, একাডেমিক কিছু পরীক্ষায়ও কিন্তু এখান থেকে প্রশ্ন আসে। আমরা যখন পূর্বে পরীক্ষা দিতাম, যখন একাডেমিক যে পরীক্ষাগুলো দিতাম, ওখানে একটা অনুচ্ছেদের মধ্যে দেওয়া থাকতো, তারপর ওখানে বলা থাকতো নিচে বিরাম চিহ্নের ব্যবহার দেখাও। কিন্তু এখন আমরা সেটা শিখবো না। এখন আমরা যে চাকরি পরীক্ষা এবং ভর্তি পরীক্ষায় যে বিরাম চিহ্নগুলো আসে, দুইটা দিক থেকে বেশিরভাগ প্রশ্ন আসে। সেটা হচ্ছে যে কত সেকেন্ড থামতে হয়, তাতে একটা বিরাম চিহ্ন দেয় যে এই বিরাম চিহ্নে কত সেকেন্ড থামতে হয়। আর একটা জায়গায় থেকে প্রশ্ন হয়, সেটা হচ্ছে বিরাম চিহ্নগুলোর অপর নাম কি। এগুলো থেকে প্রশ্ন আসে, তো আমরা এগুলা জেনে নিব। আসুন আগে আমরা বিরাম চিহ্ন কাকে বলে সেটা জেনে নিই। বিরাম চিহ্ন আমরা কথা বলার সময় বাক্য বোঝার জন্য বা অনুধাবন করার জন্য আমরা বিভিন্ন স্থানে কিন্তু কম বেশি থামি। ওই থামাগুলোকে যখন আমরা লিখিত আকারে প্রকাশ করি, তখন আমরা বিভিন্ন কি করি, সাংকেতিক চিহ্ন ব্যবহার করে থাকি। ওই চিহ্নগুলোই হচ্ছে বিরাম চিহ্ন বা জ্যোতি চিহ্ন বা ছেদ চিহ্ন। এই বিরাম চিহ্ন আমরা কেন ব্যবহার করি? বিরাম চিহ্ন কিন্তু বাক্যকে কি করে, স্পষ্ট করে, অলঙ্কিত করে, আমরা সুন্দর করে, তার জন্য আমরা কি করি, বিরাম চিহ্ন ব্যবহার করে থাকি। তো আসলে বিরাম চিহ্নর প্রবর্তককে আমরা জেনে নিই। বিরাম চিহ্নের প্রবর্তক একটু হচ্ছে আমরা খাতা কলম নিয়ে নিব, নোট করে নিব, কারণ এগুলো হচ্ছে নোট করলে বিষয়টা পরবর্তীতে আপনি যখন দেখবেন তখন ভালো লাগবে। তো আমাদের বিরাম চিহ্নের প্রবর্তক হচ্ছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কিন্তু কি করছেন, এই বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়েছেন। তিনি বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়েছেন হচ্ছেন 1847 সালে। 1847 সালে তিনি বিরাম চিহ্নের প্রয়োগ ঘটিয়েছেন। যে গ্রন্থ থেকে, সেই গ্রন্থটি হচ্ছে আপনার বেতাল পঞ্চবিংশতি। বেতাল পঞ্চবিংশতি বেতাল পঞ্চবিংশতি গ্রন্থে তিনি বিরাম চিহ্নের কি করছেন, প্রয়োগ ঘটিয়েছেন। এখন আমাদের মনে প্রশ্ন হতে পারে যে 1847 সালে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর বিরাম চিহ্নের প্রয়োগ ঘটেছেন, তার আগে কি বিরাম চিহ্ন ছিল না? তার আগে গ্রন্থ লেখা হয় নাই? অবশ্যই হয়েছে তার আগে গ্রন্থ লেখা। যে তার আগে যে বিরাম চিহ্নগুলো হয়েছে, তার আগে বিরাম চিহ্ন ব্যবহার ছিল, কিন্তু শুধুমাত্র ব্যবহার ছিল দাড়ি, শুধুমাত্র দাড়ির ব্যবহার ছিল সেখানে। দাড়ির ব্যবহার ছিল, বা ডাবল দাড়ি, দুই দাড়ি, যেটা আমরা জানি। আমরা যখন বর্তমানে যখন আমরা কোনো এই 1847 সালের আগে রচিত বইয়ের যখন কবিতার অংশ বা কোনো গানের অংশ যখন লিখি, বাক্য যখন লিখি, সে লেখার এবং শেষে কিন্তু আমরা দুইটা দাড়ি বা একটা দাড়ি দিয়ে থাকে, তখন বেশিরভাগ হচ্ছে দুইটা দাড়ি আমরা কি করে থাকি, দিয়ে থাকি। আসলে আমরা জেনে নিই বিরাম চিহ্ন কয়টি। বিরাম চিহ্ন বিরাম চিহ্ন হচ্ছে 12টি। কোনো বইয়ে দেওয়া আছে 14টি, কোনো বইয়ে দেখবেন 16টি, কোনো বইয়ে দেখবেন 18টি। সবকটি সঠিক, কিন্তু যখন পরীক্ষা আসবে বিরাম চিহ্ন কয়টি, তখন আমরা দেব 12টি। তো এখন আমাদের যে প্রশ্নটা আসবে, যেটা আমরা এখন শিখবো, সেটা হচ্ছে বিরাম চিহ্নের অপর নাম কি, বা বিরাম চিহ্নগুলো কি কি, সেগুলো আমরা কি করব, দেখব। আসুন আমরা একটু নোট করে নিই। এক নম্বর আমরা দিব কমা। কমা কমায়ের অপর নাম হচ্ছে পাদচ্ছেদ। কমায়ের অপর নাম পাদচ্ছেদ। এখান থেকে কিন্তু প্রশ্ন আসতে পারে, কমা দেওয়া থাকে যে কমায়ের অপর নাম কি, তখন আমাদের লিখতে হবে কমার অপর নাম হচ্ছে পাদচ্ছেদ। তারপর আসে আমরা সেমিকোলন। এটা হচ্ছে সেমিকোলন। সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। অর্ধচ্ছেদ।
তারপর আমরা হচ্ছে দাড়ি 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 জানবো। দাড়ির অপর নাম হচ্ছে কি? পূর্ণচ্ছেদ। দাড়ির অপর নাম পূর্ণচ্ছেদ। আমরা অপর নামগুলো একটু কি করে নিব, শিখে নিব। তারপর হচ্ছে আমাদের প্রশ্নবোধক চিহ্ন, প্রশ্নবোধক চিহ্ন। তারপর জানবো যে বিস্ময়সূচক চিহ্ন, বিস্ময়সূচক চিহ্ন। তারপর আমরা জানি এটা হচ্ছে লোপ চিহ্ন। এটাকে কি বলে? লোপ চিহ্ন। এটা থেকে কিন্তু বেশি একটু প্রশ্ন আসে। এটা হচ্ছে লোপ চিহ্ন, বা অনেক সময় ঊর্ধ্বকমাও বলা হয় এটাকে, ঊর্ধ্বকমা, ঊর্ধ্বকমা। হ্যাঁ, তারপর হচ্ছে এটা হচ্ছে উদ্ধরণ চিহ্ন, উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতীয় চিহ্ন বলা হয়। তারপর হচ্ছে কোলন, কোলন। তারপর হচ্ছে কোলন ঢেস, হচ্ছে কোলন। তারপর হচ্ছে কোলন ঢেস, এটা কিন্তু উপরে হবে কোলন, কোলন ঢেস। ঠিক আছে। তারপর হচ্ছে এটা হচ্ছে হাই পেন, কি? হাই পেন। তারপর এই পাশে যদি আমরা জানি হাই পেন, হাই পেনের পরে আসি হচ্ছে ড্যাশ। হাই পেনটা কিন্তু, আমরা হাই পেনটা দেখেন, হাই পেনটা কিন্তু লম্বা, আর এটা কিন্তু ছোট এবং মোটা, হচ্ছে ড্যাশ, ড্যাশ। তারপর হচ্ছে আমরা আরো ব্যাকরণিক যেগুলো জানবো সেটা হচ্ছে বিন্দু, হচ্ছে বিন্দু। তারপর হচ্ছে এটা হচ্ছে ত্রিবিন্দু। তারপর হচ্ছে এটা পরবর্তী চিহ্ন। তারপর হচ্ছে পূর্ববর্তী চিহ্ন। তারপর এই যেটা আমরা এটাকে দেখি সেটা হচ্ছে বিকল্প চিহ্ন। তারপর হচ্ছে আমরা এই যে ব্রেকেট গুলো চিনি, হচ্ছে এই ব্রাকেট চিহ্ন। হচ্ছে ব্রাকেট বা বন্ধনী, বন্ধনী দেখি, বন্ধনী রেখে আরো ভালো হবে। এই হচ্ছে বন্ধনী, বা আমরা ইংলিশে যেটা বলি ব্রাকেট। তারপর বাকি এবার দেখেন কয়টা হয়েছে, 1 2 3 4 5 6 7 8 9 10 11 12 13 14 15 16 17। এখন আমি কিন্তু এখানে 17টা লিখেছি। আমাদের বাকি গিয়েছে আরো হচ্ছে, এটা হচ্ছে ধাতুবোধক চিহ্ন, এটা ধাতুবোধক চিহ্ন বাকি গিয়েছে আমাদের, ধাতুবোধক চিহ্ন, ধাতুবোধক চিহ্ন। তারপর আমরা আরেকটা দুই দাড়িও দেখা যায়, দুই দাড়ির ব্যবহার এখন নাই, দুই দাড়ি। আমরা এবার দেখে নিই কমা, কমায়ের অপর নাম হচ্ছে কমা বা পাদচ্ছেদ। তারপর সেমিকোলন, সেমিকোলনের অপর নাম হচ্ছে অর্ধচ্ছেদ। তারপর দাড়ি, দাড়ির অপর নাম হচ্ছে পূর্ণচ্ছেদ। তারপর আমাদেরকে প্রশ্নবোধক চিহ্ন। তারপর হচ্ছে বিস্ময়সূচক, বিস্ময়সূচক চিহ্ন। তারপর হচ্ছে এটা হচ্ছে ইলেক বা লোপ চিহ্ন, এটাকে আবার ইলেকও বলা হয়, ইলেক, ইলেক বা লোপ চিহ্ন বলা হয়। আমি ঊর্ধ্বকমাও বলা যায়,
ইলেক চিহ্ন বললে আরো ভালো হয়, ইলেক, ইলেক চিহ্ন বা লুপ চিহ্ন। তারপর হচ্ছে এটা উদ্ধরণ চিহ্ন বা উদ্ধৃতি চিহ্ন বলা হয়। এটা হচ্ছে কোলন, কোলন, আর হচ্ছে কোলন ড্যাশ, তারপর হচ্ছে হাইপেন, ড্যাশ, ড্যাশের অপর নাম ড্যাশ বা কোষী বলা হয়, কোষী চিহ্ন বলা হয় এটাকে, কোষী চিহ্ন বলা যায়। তার হচ্ছে বিন্দু, তারপর ত্রিবিন্দু, এটা হচ্ছে পরবর্তী চিহ্ন, পূর্ববর্তী চিহ্ন, বিকল্প চিহ্ন। এগুলোর ব্যবহার কিন্তু নাই, এই ত্রিবিন্দুর ব্যবহার এখন আপাতত নাই। আমরা যেগুলো হচ্ছে বেশি ব্যবহার করে থাকি সেটা হচ্ছে এই কোষী চিহ্ন, আর এই সবগুলো একটু আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। ঠিক আছে, তো একটু নোট করে নেবেন, এই চিহ্নগুলো আমরা কি করে থাকি, ব্যবহার করে থাকি। এগুলো থেকে একটু বেশি প্রশ্ন আসে যে এই এই চিহ্নটার অপর নাম কি, বা কমা দেওয়া থাকে, কমার অপর নাম কি। আবার এমনও দেওয়া থাকে, একটা চিহ্ন দেওয়া থাকে যে এই নিচে এই চিহ্নটি নিচের কোনটি, এভাবে দেওয়া থাকে আর কি। তো আমরা হচ্ছে নামগুলো কি করে নেব, চিনে নেব। এরপর আসি যে বিরাম চিহ্ন কোনটাতে কতটুকু থামতে হয়, কোনটাতে থামতে হয় না, সেটা আমরা জেনে নিই। হ্যাঁ, হচ্ছে একটা বিরাম চিহ্ন আমাদের কতটুকু থামতে হয়। তো আসলে আমরা একদম প্রথমটা জেনে নিই, হচ্ছে এক বলার দ্বিগুণ সময়, এক, এক বলার, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে যে বিরাম চিহ্নে কোনটা কতটুকু থামতে হয় বা কোনটা থামার প্রয়োজন, এখান থেকে কিন্তু প্রশ্ন আসে। তো এটা একটু খুব গুরুত্বপূর্ণ, এটা লিখে নেন। এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময় হচ্ছে কি, সেমিকোলন। এক বলার দ্বিগুণ সময় সেমিকোলন, এক বলার দ্বিগুণ সময় হচ্ছে সেমিকোলন। ঠিক আছে, এটা হচ্ছে সেমিকোলন। হ্যাঁ, তারপর আমরা লিখি এক বলতে যে সময় লাগে, এক বলতে যে, এক বলতে যে সময় লাগে। এটাতে আমরা ইয়েতে শিখিনি, ছোট একটা এটা চিহ্ন দেখবো, বলতে আমি ছোট একটা চিহ্ন দিয়ে দেবো, মানে কি ছোট একটা নাম দিয়ে দেবো, যে এটার মধ্যে আপনি মনে রাখতে পারবেন যে এক বলতে যে সময় লাগে তা হচ্ছে উক। এক বলতে যে সময় লাগে তা হচ্ছে কি, উক। উক দিয়ে কি বোঝায়, উ দিয়ে হচ্ছে উদ্ধরণ চিহ্ন, উ দিয়ে কি, উদ্ধরণ চিহ্ন। আমরা যেগুলো পড়ে আসছি উদ্ধরণ চিহ্ন পড়ে আসছি না আমরা, এক দিয়ে কি, উদ্ধরণ চিহ্ন, এই উদ্ধরণ চিহ্ন। হ্যাঁ, আর ক দিয়ে হচ্ছে কি বোঝায়, কমা। ক দিয়ে কি, কমা। এগুলো কত, এক বলতে যে সময় লাগে। ঠিক আছে, এক বলতে যে সময় লাগে, তার এক সেকেন্ড থামতে হয়। এবার আমরা লিখবো এক সেকেন্ড থামতে হয়, এক সেকেন্ড থামতে হয়। এক সেকেন্ড থামতে হয়, এটা হচ্ছে দাবিপ্র। এটা মনে রাখবেন যে দাবিপ্র, কোড়া কোড়া, দাবিপ্র কোড়া কো ডা, এটা মনে রাখবেন। ঠিক আছে, এক সেকেন্ড থামতে হয়, দাবিপ্র কোডা কো ডা। ঠিক আছে, এবার আমরা আসেন দা দিয়ে কি বোঝায়, দা দিয়ে বোঝায় হচ্ছে দাড়ি, দাড়িতে কয় সেকেন্ড থামতে হয়, এক সেকেন্ড। তারপর হচ্ছে বি দিয়ে হচ্ছে কি বোঝায়, বিস্ময় সূচক চিহ্ন, বি দিয়ে কি বোঝায়, বিস্ময় সূচক চিহ্ন, বিস্ময় সূচক চিহ্ন। তারপর হচ্ছে প্র দিয়ে কি বোঝায়, প্র দিয়ে হচ্ছে প্রশ্ন সূচক চিহ্ন। তারপর হচ্ছে কোড়া দিয়ে কি বোঝায়, কোলন ঢেস, কোড়া দিয়ে কি বোঝায়, কোলন ঢেস। ঠিক আছে, তারপর কো দিয়ে কি, আবার কো দিয়ে কি বোঝায়, সেটা হচ্ছে কোলন, কোলন। তারপর ডা দিয়ে কি বোঝায়, হচ্ছে ড্যাশ।
ঠিক আছে, এই চিহ্নগুলো দাড়ি, তারপর হচ্ছে এই বিশেষক চিহ্ন, প্রশ্ন সূচক চিহ্ন, তার হচ্ছে কোলন ড্যাশ, তারপর হচ্ছে কোলন, তারপর হচ্ছে ড্যাশ। এটা একটু নোট করে নেন, সবাই এটা একটু নোট করে নেন, কারণ এখান থেকে কিন্তু প্রশ্ন আসে, এখান থেকে আমাদের প্রশ্ন আসে। তো সবাই একটু এটা কি করে নেবেন, নোট করে নেন। পরবর্তীতে আমরা আসি, আমরা প্রথমে দিচ্ছি এক বলার দ্বিগুণ সময়, মানে এক বলতে যে দ্বিগুণ সময় লাগে, এককে কিন্তু আমরা 4/1 বুঝাইছি, এটা 4/1। আমরা কিভাবে এক এভাবে বলতে পারি না, আমরা অর্থাৎ এক বলতে যে সময় লাগে তার 4 ভাগকে ভাগ করবো, এক এক এক, এই এক বলতে যে সময় লাগবে সেটাকে 4 ভাগে ভাগ করে ওই এক বলার দ্বিগুণ সময়, মানে এই এক বলার দ্বিগুণ সময়কে কি বলবো, সেমিকোলন বলবো। ঠিক আছে, তারপর এক বলতে যে সময় লাগে সেটা হচ্ছে হচ্ছে উদ্ধরণ চিহ্ন বা কমা, যেটা আমরা দেখি। তারপর হচ্ছে 1 সেকেন্ড থামতে হয়, সেটা হচ্ছে দাবিপ্র কোড়া কোড়া, যেগুলো কি করতে হয় 1 সেকেন্ড থামতে হয়। এই সব চিহ্নগুলো দেখলে সেটা কি করতে হবে, 1 সেকেন্ড থামতে হবে। তারপর এবার আসেন যে থামার প্রয়োজন নেই, এটা জানবে। এবার থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই। ঠিক আছে, থামার প্রয়োজন নেই সেটা জানবো আমরা হাইপ। আর হাইপ দিয়ে কি বোঝায়, হা দিয়ে বোঝায় কি হাইপেন, হাইপেনে কি করতে নেই, থামার প্রয়োজন নেই। হাইপেন থাকলে সেখানে আমরা কি করব না, থামবো না। তারপর ই দিয়ে হচ্ছে ইলেক চিহ্ন আপনাদেরকে বলছে উপরে থাকে যে। তারপর হচ্ছে ব দিয়ে কি বোঝায়, বন্ধনী। বন্ধনী এগুলো থাকলে কি করতে হয়, যেগুলো থাকলে থামার প্রয়োজন না, তবে আমরা এগুলো দেখলে আমরা কি করব, সেখানে থামবো না। তো একটু নোট করে নেন। তো এই আমাদের যে বিরাম চিহ্ন থেকে যে প্রশ্নটা আসে সেটা হচ্ছে এগুলো থেকে আসে, হয়তো যে কোন বিরাম চিহ্নটি কত সেকেন্ড থামতে হয়, কোনটি থামতে হয় না, কোনটি থামার প্রয়োজন আছে, কোনটাতে কত সেকেন্ড থামতে হয়, এগুলো থেকে প্রশ্ন আসে। আর বিরাম চিহ্নের কি থেকে প্রশ্ন আসে, আরেকটা হচ্ছে জায়গা থেকে প্রশ্ন আসে, সেটা হচ্ছে যে বিরাম চিহ্নের বিপরীত শব্দটা, মানে বিরাম চিহ্নের যেমন কমার অপর নাম, অপর নাম থেকে কিন্তু প্রশ্নগুলো আসে। তো ক্লাসটা কেমন লাগছে আমাকে জানাবেন। আর যদি ফেসবুক থেকে দেখে থাকেন পেজটা অবশ্যই ফলো দিয়ে রাখবেন এবং শেয়ার দিয়ে রাখবেন, আর যদি ইউটিউব থেকে দেখে থাকেন সেটা সাবস্ক্রাইব করে দিবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।